পরছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি। পর্ব সংখ্যা ৩৭। ঘড়ির কাঁটা ঘুরছে। সকাল ৮টা ৫। কাব্যদের ফ্ল্যাট। রোদের আবছা আলো বারান্দা পেরিয়ে ক্রমশ আছড়ে ছিটকে পড়ে বিছানায় ঘুমন্ত এক যুগল স্বামী স্ত্রীর স্নিগ্ধ মুখে। রোদের আলো ত্যক্ত বিরক্ত হয়ে কুহুর ঘুমটা কেন যেন আজ আগেই ছুটে যায়। চোখ মুখ কুঁচকে শরীর স্ট্রেচ করতেই পেটের উপর একটা শক্ত হাতের উপস্থিতি টের পেতেই কুহু ভ্রু কুচকে ধীরে ধীরে মাথাটা নামিয়ে তাকালো পেটের দিকে। কুহুর ভদ্র সভ্য, যে কিনা এখন চূড়ান্ত অসভ্য স্বামী। কাব্যের হাত কুহুর পেটের মধ্যে রাখা, পেছন থেকে ধরে চেপে রেখেছে ভীষণ যত্নে ভরসায়। কুহুর রাগ হলো ভীষণ, যেহেতু স্বামী নামক আসামিকে ক্ষমা করা হয়নি এখনো, তাই ও হাতটা সরিয়ে দেবে বলে জোর করতেই দেখা গেল কাব্য নড়ে চড়ে কুহুর পেটের দিকে আরো শক্ত করে হাতটা চেপে ওকে নিজের দিকে আকস্মিক একেবারে টেনে নিল। আচমকা আক্রমণে রীতিমতো চমকে উঠল কুহু। কাব্যের ঘুমন্ত মুখটা কুহুর মুখের প্রায় কাছাকাছি, আরেকটু এগোলেই স্পর্শ পাবে একে অন্যের। কুহুর শ্বাস ভারী হচ্ছে হঠাৎ। ও ছটফটিয়ে ওঠে কাব্যের হাত পেটের উপর থেকে ছাড়ানোর চেষ্টা করতেই কাব্য উফ বলে আওয়াজ তুলে আরও চেপে ধরে কুহুকে নিজের সাথে মেশালো। কুহুর শ্বাস বেড়ে যাচ্ছে। কাব্যের এতটা কাছেও কখনোই আসেনি সেভাবে। কুহু অস্থির ভঙ্গিতে কিছুক্ষণ কাব্যের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ছটফট করতে করতে হঠাৎ আপনা আপনি থেমে গেল কেন যেন। কাব্যের বুকের দুপাশে ওর হাত দুটো উঠে সে অপলকে তাকিয়ে রইল ঘুমন্ত কাব্যের দিকে। অথচ কুহুকে অস্থির রেখে কাব্য নীরবে ঘুমাচ্ছে। গভীর ঘুমে ঘন ঘন শ্বাসও ফেলছে। কুহু কাব্যের এলোমেলো চুল দেখল, বন্ধ চোখের পাতা দেখল, খাড়া উঁচু নাক দেখল, তারপর ঠোঁট। একসময় কুহু তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ হাত বাড়িয়ে কাব্যের কপালের চুলগুলো সরিয়ে দিতে লাগলো একে একে, ভীষণ যত্নে। কাব্য তখনও গভীর ঘুমে মগ্ন। ওর একমাত্র ঘাড়তেরা এগোয়ালি বউ ওকে ভীষণ আবেগে মুগ্ধ হয়ে অ্যাডমায়ার করছে। কাব্য বেচারা সেটা জানেও না, কারণ জেগে থাকলে যা অসম্ভব, ঘুমিয়ে গেলে কুহুর ভালোবাসা পাবে সেটা হয়তো কাব্য ভাবেও নি। ওদিকে কুহু কাব্যের কপালের উপর ছড়িয়ে থাকা অল্প এলোমেলো চুলের উপর দিকে ঠেলে দিল আস্তে করে। তারপর ভীষণ কাছ থেকে তাকিয়ে রইল কাব্যের মুখটার দিকে। ওভাবেই তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর কুহুর কী যে হলো কে জানে। আলতো করে কাব্যের বুক থেকে দুটো হাত তুলে কাব্যের দুগাল চেপে ধরে পুনরায় দৃষ্টি নামালো কাব্যের ঠোঁটোর দিকে। রক্তিম লালচে ঠোঁট দুটো কুহুর কত যে আবেগে লজ্জার স্থান ছিল এক সময় এখন নেই। কুহু নিজেকেই নিজে প্রশ্ন করল। প্রশ্নটা এই মুহূর্তে বড়ই বেখাপ্পা, কারণ কুহু নিজের মধ্যেই নেই এখন, তলিয়ে গেছে প্রেমের সাগরে, যে সাগরের ঠাঁই আজ অবধি কোনো প্রেমিক বা প্রেমিকা পায়নি। তাই উপন্যাসের প্রেমিকা কুহু কাব্যের দুগাল চেপে ধরে আলতো করে মাথা নামালো। কাব্যের খাড়া নাকের উপর আস্তে করে একটা চুমু খেলো। চুমু খেয়েই সাথে সাথে ভয় সরে এলো। কাব্য টের পেলে কুহু লজ্জায় পড়বে ভীষণ। আর কুহু কাব্যের সামনে এখনই নিজেকে দুর্বল দেখাতেও চায় না। ও শাস্তি দিতে চাই মানুষটাকে আরও আরও। ৬ মাসের যন্ত্রণা যে এত সহজে ভোলার নয়। কুহু তাড়াহুড়ো করে সরে যেতে চাইল, আবার কি মনে করে ধীরে ফিরে তাকালো। কুহুর বুক কাঁপছে, হৃৎপিণ্ডেও অনেক জোরে বিট করছে। বেচারি কুহু নিজেই যেন নিজের হার্টবিট বাইরে থেকেই শুনতে পাচ্ছে। কুহু ধীরে ধীরে মাথাটা তুলে তাকালো কাব্যের বন্ধ চোখ দুটোর উপর। কুহুর যেন কোনো এক ঘোরেই আছে। আস্তে করে আবারও নিজে থেকেই কাব্যের কাছাকাছি এলো। কাব্যের কানের উপর হাত রাখলো আলতো করে, তারপর আস্তে করে মুখটা এগিয়ে এনে কাব্যের বন্ধ চোখের উপর চুমু খেতেই কাব্য ঘুমের ঘোরে কুহুর কোমর চেপে ধরে ওকে নিজের দিকে টেনে আনলো আরও। চমকে উঠে কুহু বড় বড় চোখে তাকায় সাথে সাথে। কাব্য ভাই কি জেগে গেছেন? সাথে সাথেই কুহু নিজেকে সামলে নিল। নিজের প্রখর অনুভূতি সামলে কোমরে চেপে রাখা কাব্যের হাতের উপর পরপর কয়েকটা থাপ্পড় দিতে দিতে বলল, শুনছেন? ছাড়ুন আমাকে। কাব্য মানে এই শুনছেন? ছাড়ুন আমাকে। অসভ্যতা হচ্ছে কিন্তু এসব। আপনি আপনার ডিল ব্রেক করেছেন। এই কুহু অনবরত হাতের উপর থাপ্পড় আর মৃদুস্বরে শাসানোতে কাব্যের আরামের গভীর ঘুমটাও ভেঙে গেল। ও ভীষণ বিরক্ত হয়ে চোখ দুটো খুলে কুহুর দিকে তাকালো। ঘুমে পাগল চোখ দুটো দেখাচ্ছে ভয়ঙ্কর লাল, যেন এক্ষুনি ঘুম এভাবে ভেঙে ফেলায় কুহুকেই খেয়ে ফেলবে। কুহু ওই রকম চোখ দেখে কিছুটা দমল, কিন্তু সেটা কাব্যকে বুঝতে না দিয়ে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলল, হাত সরান। কাব্য কিছু বুঝতে না পেরে ভ্রু উচালো। কুহু ইশারায় দেখিয়ে দিল ওর কোমরের উপর চেপে রাখা কাব্যের হাত। কাব্য এবার উদাসভাবে নিজের হাতটা দেখল। পরপর কুহুর দিকে চেয়ে গাছাড়াভাবে বলল, তো ডিস্টার্ব করিস না, ঘুমাতে দে।
বলেই কুহুর পেটের উপর হাতটা আরো চেপে ধরে ঘুমাতে যাবে। তার আগেই কুহু হাতের উপর একটা থাপ্পড় বসিয়ে বলল, তো মানে ডিল কি ছিল? আপনি এত দ্রুত ডিল ভুলে গেলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে মনে হচ্ছে। ডিল শব্দটা কানে ঢুকতেই কাব্যের মেজাজটা খিচড়ে গেল। ওর সাথে সাথেই কুহুর কোমর ছেড়ে দিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। একটা শব্দ আর বলল না। কুহু হয়তো বা বিস্মিত হয়েছে কাব্য কোনো রিয়াকশন দেখালো না বলে। কুহু কিছুক্ষণ কাব্যের পিঠের দিকে ওভাবেই তাকিয়ে রইল। কাব্য এমন নীরবতা থাকার মতো ছেলে তো নয়। তাহলে বেশি গায়ে লেগে গেল কথা নাকি? লাগলেও কিছু করার নেই, যেমন কর্ম তেমন ফল। পরপর কুহু উঠে গেল। ওর ভার্সিটি আছে, কাব্যের প্রেজেন্টেশন আছে, দুজনেরই ভার্সিটি যেতে হবে। কাব্যের আর মাত্র 15 দিনের মতো ভার্সিটি যাওয়া লাগবে। তারপর কাব্যের পড়াশোনা শেষ। আর কুহুর তো সবে শুরু, এখনো অনেক দিন বাকি। সকালে খাবার টেবিলে কাব্য স্নিগ্ধ বসেছে পাশাপাশি চেয়ারে। স্নিগ্ধ কাব্যের পাশে বসে কাব্যের কানে কিছু গুপ্ত মন্ত্র দিচ্ছে। কাব্য সির্ফ শুনছে, জবাবে মাঝে মধ্যে শুধু হুহা করছে। কুহু রান্নাঘরে শামিমাকে পরোটা করতে সাহায্য করছে। নাস্তা বানানো প্রায় শেষের দিকে, তাই শামিমা কুহুর দিকে চেয়ে বললেন, আর লাগবে না মনে হয় পরোটা, তাই যা তুই রেডি হয়ে খেতে আয়। কুহু মাথা নেড়ে চলে গেল। নিজেদের রুমে যেতে যেতে কাব্যের দিকে একবার আর চোখে তাকালো। কাব্য স্নিগ্ধের সাথে কথা বলতে বলতে কুহুর দিকে এক পলক তাকিয়েছে সবে তখন, কিন্তু কুহুর সাথে সাথেই মুখটা ঘুরিয়ে নিয়ে নিজেদের রুমে চলে গেছে। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলল। স্নিগ্ধের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, হানিমুন এখন সম্ভব না, দুজনেই ব্যস্ত এখন। কানের পাশে পক পক করিস না, মেজাজ ভালো নেই। হাল ছাড়ে না স্নিগ্ধ। কাব্যের কানে আবারও ফিসফিস করে বলে, উফ ভাই, কুহু মানে ভাবির মন ঠিক করার এখনই গুরুত্বপূর্ণ সুযোগ, সো কাজে লাগাও এটা। কাব্য জবাবে তেতস্বরে বলল, ভাবি? আমার বউ ভাবে ও নিজেকে? আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি ওর কোনো শত্রু। সেখানে এসব হানিমুন রোমান্স আমার কপালে জুটবে না রে ভাই। সো সময় যাক, সম্পর্ক স্বাভাবিক হোক, তারপর যাব। স্নিগ্ধ কিছু বলার আগেই শামিমা পরোটা নিয়ে ডাইনিং রুমে আসলেন। একটা চেয়ারে বসতে বসতে হঠাৎ আনোয়ারের দিকে তাকিয়ে নিজে থেকে বললেন, শুনছো? আমি ভাবছিলাম কাব্য কুহু কোথাও একটা ঘুরে আসুক, কি বলেন? শামিমার এমন কথাতে চোখ বড় বড় করে তাকালো দুই ভাই। পরপর কাব্য চোখ গরম করে স্নিগ্ধর দিকে তাকালো। ভাইয়ের এমন রাগান্বিত চেহারা দেখে স্নিগ্ধ কাব্যের দিকে তাকিয়ে দ্রুত দুদিকে মাথা নাড়ল। অর্থাৎ সে শামিমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। শামিমা দুই ভাইয়ের এসব ইশারা বুঝলেন না। নিজের মতো করে আনোয়ার সিদ্দিককে বলে গেলেন, বিয়েটাও হয়েছে, এমন একটা পরিস্থিতিতে দুজনে একটু একা কোথাও ঘুরে এলে মাইন্ড ফ্রেশ হবে, কি বলেন? আনোয়ার নিউজ পেপার রাখলেন টেবিলের উপর। তারপর কাব্যর দিকে তাকাতেই কাব্য সাথে সাথেই লজ্জায় তাড়াহুড়ো করে গ্লাসের পানি ঢালতে ব্যস্ত হয়ে গেল। এসব কথা ও শুনে অভ্যস্ত নয়। নিজের বউয়ের সাথে চূড়ান্ত অসভ্য স্বামী হলেও মা বাবার সামনে এসব আলাপ এখনো কাব্য অভ্যস্ত হতে পারেনি। আনোয়ার গ্লাসে পানি ঢালতে ব্যস্ত কাব্যকে গম্ভীর স্বরে ডাকলেন, কাব্য। কাব্য জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে ইচ্ছে করে অন্যমনস্ক হয়ে জবাব দিল, জি। আনোয়ার গম্ভীর কণ্ঠে বলেন, কোথায় যেতে চাও দুজন? সিদ্ধান্ত নিয়ে স্নিগ্ধকে বলে রেখো, ও টিকিট কেটে দেবে। কোনো রকমে জবাব দিয়ে কাব্য লজ্জায় এরপর আর মাথা তুলতেই পারল না। বাবা মায়ের সামনে এমন কথা শুনে অভ্যস্ত নয় কাব্য একদমই। ওদিকে নির্লজ্জ স্নিগ্ধ মিটমিট করে হাসছে। একবার কাব্যের কানের কাছে এসে বিড়বিড় করলো, ভাই আরও 2টো টিকিট এক্সট্রা কাটবি। আমি আর স্নিগ্ধর কথাতে সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো কাব্য ওর দিকে। স্নিগ্ধ সাথে সাথেই ঠোঁটে আঙুল চাপলো। কাব্য সেটা দেখে ফ্রু কুচকে চেয়ে হতাশ শ্বাস পেলে আবার খেতে মন দিল। কুহু খাবার ঘরে আসতেই কাব্য নিজের মতো চুপ ভাব খেতে খেতে চেয়ারে এগিয়ে দিল ওকে বসার জন্য। কুহু একবার কাব্যের দিকে চেয়ে তারপর ধীরে চেয়ারে বসলো। কাব্য নিজের মতো ওকে পরাটা এগিয়ে দিচ্ছে, তারপর অমলেট চিকেন ঝোল। কুহু একবার কাব্যের দিকে তাকালো। কাব্য ওর দিকে তাকায়নি একবারের জন্য, অথচ ঠিকই কুহুর পছন্দের চিকেন ঝোল এগিয়ে দিচ্ছে, গ্লাসে পানি ঢেলে দিচ্ছে। কুহু অবাক হয়ে কাব্যের দিকে চেয়ে রইল অনেকক্ষণ, পরপর আস্তে করে খেতে মন দিল। ক্লাস কখন শেষ হবে? কাব্য গাড়ি ড্রাইভ করতে করতে নিজের মতোই উদাসভাবে প্রশ্নটা করল। 12টায়। কুহু এক বাক্যে জবাব, শেষ হলে কল দিস, পিক করে নেব। কাব্য জানালার ওদিকে মিরর চেয়ে দেখতে দেখতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, আমি একা যেতে পারি। কুহু এক বাক্যে জবাব এলো এবারও। কাব্য এবার তেরা নজরে কুহুর দিকে তাকালো। কুহু মুখটা থমথমে করে সোজা তাকিয়ে আছে। কাব্য চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করলো। তারপর কুহুর দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, বিয়েটা মানিস না? ওকে ফাইন,
কিন্তু আমার কাছে এটা ছেলে খেলা নয়। নিজের বিয়ে করা বউ নিয়ে আমার রেসপন্সিবিলিটি আছে। পরপর আবার ড্রাইভিংয়ে মন দিয়ে শীতল স্বরে শাসানোর স্বরে বলল, কল দিবি শেষ হলে, নো মোর আর্গুমেন্টস। কুহু একবার তীক্ষ্ণ চোখে কাব্যের দিকে তাকালো, অথচ কাব্য নিজের মতো চুইংগাম চিবোতে চিবোতে ড্রাইভ করছে। কুহু আবার মুখ ফিরিয়ে নিল। কাব্য ভার্সিটি এসে গাড়ি থামালো। কুহু গাড়ি থেকে নেমে দাঁড়াতেই কাব্য বলল, একটা জায়গায় নিয়ে যাব, আমাদের লাঞ্চের ইনভাইটেশন আছে, আম্মুকে বলে রেখেছি। কুহু ভ্রু কুচকে তাকালো কাব্যর দিকে। গুলশান, ঢাকা। কাব্য গাড়ি থামালো একটা দোতলা সাদা রঙের রাজকীয় বাড়ির সামনে। কুহু গাড়ি থেকে নামলো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো বাড়িটার আশপাশ। কাব্য গাড়ি পার্ক করে এসে ওর পাশে এসে দাঁড়ালো। কুহু ভ্রু কুচকে পুরো বাড়িটা একবার চোখ বোলালো। পরপর কাব্যকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কার বাড়ি এটা? উর্মিয়াপুর। কাব্য কুহুর হাতটা ধরলো, এগিয়ে যেতে যেতে জবাব দিল, হুঁ। কুহু সাথে সাথে ছটফট করে উঠল, রেগে রেগে বলল, আমি যাব না ওই মেয়ের সামনে। ছাড়ুন, ওই জঘন্য মেয়ের মুখ আমি দেখতে চাই না। আপনি আমাকে আগে বলবেন না কোথায় আনছেন? আমি জানলে আসতামই না। কুহু কাব্যের হাত থেকে ওর হাত বারবার ছাড়ানোর চেষ্টা করছিল। কাব্য এবার ওর দিকে চেয়ে খানিক ধমক দিয়ে বলে, শার্ট আপ, উর্মি এখানে নেই। তাহলে? কুহু ছটফট করা থামিয়ে বলল। কাব্য জবাব দিল না সাথে সাথে। কলিং বেল বাজাতেই একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। কাব্যকে দেখে বলল, আমার ওয়াইফ। দাদু কোন রুমে? দাদু? কুহু মাথা তুলে কাব্যের দিকে তাকালো। কাব্য তখন বেশ ভদ্রস্বরে কথা বলছে সার্ভেন্টের সাথে। মনে তো হচ্ছে বেশ গভীর সম্পর্ক আছে এই বাড়ির সঙ্গে কাব্যের। সার্ভেন্ট কাব্যকে একটা রুম দেখিয়ে দিলে আলগোছে মাথা নামিয়ে চলে গেল। কাব্য ঘরে ঢুকতেই আরও দুজন সার্ভেন্ট এসে কাব্যের সামনে দাঁড়িয়ে বলল, দাদুমণি স্লিপিং পিল নেননি, আপনি আসবেন বলে। আমি কি ওনার মেডিসিন রুমে পাঠিয়ে দেব? কাব্য হালকা মাথা দুলিয়ে বিনয় স্বরে জবাব দিল, ইয়া শিওর, পাঠিয়ে দিন বলে কুহুকে নিয়ে সার্ভেন্টের দেখানো রুমে ঢুকলো কাব্য। বারান্দার চেয়ারে একটা বৃদ্ধ মহিলা বসে শব্দ করে আওয়াজ করে কোরআন পড়ছেন। কুহু রুমটা দেখল, বিশাল এক কক্ষ। রুমের একপাশে দেয়ালে টানানো একটা ছবির দিকে কুহুর নজর আটকে গেল। এটা এটা তো উর্মি আপু। তাহলে এটা সত্যি উর্মিদের বাড়ি। কিন্তু কাব্য বলল, এখানে উর্মি আপু নেই। না থাকের এই কথা। চ্যাট হিস্ট্রি অনুসারে উর্মি আপু কোথায় সেটা কাব্য ভাই নিজেও জানেন না। কাব্য কুহুকে টেনে নিয়ে গেল বারান্দায়। কাব্য বৃদ্ধ নারীর সামনে গিয়ে ওনার হাঁটুর কাছে মাটিতে বসে গেল। আস্তে করে ডাকলো, দাদু। কুহু অবাক হলো। কাব্য মেঝেতে বসেছে। ওর তো ডাস্টে ওসিডি আছে। কুহু তখনও দাঁড়িয়ে রইল। মাথায় ওর তখনও কিছুই ঢুকছে না। কাব্যর আলতো স্বরে ডাকে বারান্দায় বসে কোরআন পাঠ করা বৃদ্ধ মহিলা একসময় থামলেন। কোরআনকে চুমু খেয়ে একপাশে রাখলেন। তারপরে হালকা হেসে বললেন, কাব্য দাদু, তুই না? কাব্য হালকা হাসলো। দাদুর হাতটা নিয়ে আলতো করে হাতের পিঠে চুমু খেয়ে বলল, আমি। সাথে তোমার নাতবউ এসেছে। কাব্য মেঝেতে বসে থেকে কুহুর দিকে চেয়ে বলল, কুহু 5 ফুট 3 লম্বা, চেহারা শ্যামলা, চুল আগে কোমর ছুতো, এখন আমার উপর রাগ করে টমবয় কাট করেছে। কাব্য একে একে কুহুর বিবরণ দিতে লাগলো দাদুকে। কুহু কাব্যের তাকিয়ে তখনও কাব্যর দাদুকে দেখছে। দাদু হেসে হেসে সবটাই শুনতে থাকেন কাব্যের থেকে। কুহু অবাক হলো। কাব্যের দিকে তাকাতেই কাব্য বলল, উনি ব্লাইন্ড অ্যান্ড পা দুটোই প্যারালাইজড। কুহু ফিরে তাকালো আবার দাদুর দিকে। দাদু হেসে এদিক ওদিক হাত বাড়িয়ে বললেন, বৌলা, এদিকে আয়, তোরে একটু ছুঁইয়া দেখি। কুহু তখনও অবাক হয়ে দাঁড়িয়ে। কাব্য ইশারা করলে কুহু আলতো করে দাদুর হাতটা সামনে থেকে এসে ধরল। দাদু ভীষণ যত্নে চুমু খেলেন কুহুর হাতে। বিস্ময় আপ্লুত হয়ে বললেন, কি মোলায়েম হাত, আল্লাহ তোদের বিয়াতে বরকত দিক। কুহু কাব্যের দিকে তাকালো। কাব্য মৃদু হাসলো সির্ফ। দাদু কুহুর হাতটা উপরে ধরে রাখলেন। বললেন, কাব্য তোরে খুব জ্বালায়নি রে বউ? কুহু যন্ত্রের ন্যায় এবার জবাব দিল, হুঁ। কাব্য পাশ থেকে ফোড়ন কেটে দুষ্টু হেসে বলল, আমি জ্বালাই তোকে? আর ইউ শিওর? কুহু সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো কাব্যের দিকে। কাব্য হেসে উঠল। দাদুকে বলল, এই প্রশ্ন তো তোমার আমাকে করা উচিত দাদু। তোকে করব কেন? কত নরম মনের মাইয়া, মেপে চেপে কথা বলে। ও কেনে জ্বালাইব তোমারে? দাদু কুহুর হাতটা টেনে ওকে নিজের পাশে এনে আরেকটা চেয়ারে বসালেন। কুহু দাদুর প্রশংসা শুনে কেন যেন লজ্জা পেয়ে গেল। কাব্য তো কখনোই সুযোগ ছাড়ে না। টিপ্পনি কেটে বলল, হুঁ, খুবই নরম স্বভাবের তোমার নাতবউ, কথাই বলতে চায় না, আর স্বামীকেও তো খুব মান সম্মান করে, রাইট কুহু? কুহু জবাব দিল মুখ ফুলিয়ে, যতটুকু প্রাপ্য ততটুকু করি। কাব্য অবাক হওয়ার ভান করে বলল, ইয়া খোদা, কি বলে এই মেয়ে? দুজনের ঝগড়া দেখে দাদু হেসে হেসে বললেন, তোর ভাগ্যই বালা, আমি তো ভাবছিলাম উর্মির কারণে তুই। কাব্য ফিরে তাকালো দাদুর দিকে।
কুহু একই সাথে তাকালো। হয়তো সেটা বুঝলেন দাদু। সাথে সাথে উনি থেমে গেলেন। নিজেকে শুধরে কুহুর দিকে চেয়ে বললেন, সংসার কেমন যায় তোর বউ? গেছস তো সবচেয়ে বালা একটা পরিবারে, আর হইছস আমার সবচেয়ে পছন্দের নাতির বউ। তোর ভাগ্য আল্লাহ এমনি সোনায় মোড়া রাখুক। কুহু কেমন যেন লাগলো এবার। ও কাব্যের দিকে এক ঝলক দেখে নিল। কাব্য ওর দিকে অল্প হেসে তাকিয়ে আছে। কুহু চোখ সরিয়ে নিল। কাব্য এবার সোজা সাপটা প্রশ্ন করলো, দাদু উর্মি কোথায়? কুহু উর্মির সাথে দেখা করবে। উর্মির কথা শুনেই কুহু খেয়াল করলো দাদু অপ্রস্তুত হচ্ছেন। সম্ভবত কুহু সামনে বলে। কাব্য ওনাকে আশ্বস্ত করে বলল, কুহু উর্মির সাথে আমার সম্পর্ক জানতে চাইছে। আমার সংসারটা বাঁচিয়ে দাও দাদু। দাদুর সাথে সাথে কুহুর হাত চেপে ধরে চিন্তিত কণ্ঠে বলতে লাগলেন, তুই ওরে উর্মির লাগি কষ্ট দিছস নাকি? পাগলামি কইরো না বউ, তোমার জামাই অমন পোলা না রে পাগল। কুহু এবার কথা বলল। উর্মি আপুর সাথে ওর প্রেমের সম্পর্ক ছিল, আমি শুনেছি দাদু। দাদু দীর্ঘশ্বাস ফেললেন। কোনো প্রেম ছিল না, আমার নাতির মানসিক রোগী আসছিল একটা। কাব্য পাশ থেকে যন্ত্রণায় জবাব দিল, সিজোফ্রেনিয়ার পেশেন্ট ফ্রম পাস্ট 12 ইয়ার্স। কুহু অবাক হয়ে দাদুর মুখের দিকে তাকিয়ে রইল। দাদু আবার বললেন, উর্মির 6 বছর বেলা থেকেই মানসিক রোগে ভুগতাছিল। হাজার চিকিৎসার পরও ওর রোগ সারে নাই। টাকা দিলেই যে সুস্থতা পাওয়া যায় না, ওইটা উর্মিরে দেখলেই বোঝা যায়। বলতে বলতে দাদুর চোখে পানি চলে এলো। কাব্য কিছু বলল না, অথচ কুহুর ভীষণ মায়া হলো কেন যেন। ও দাদুর চোখের পানি কি মনে করে যেন মুছে দিল। দাদুর সাথে সাথে নিজেকে সামলে বলা শুরু করলেন, আমার নাতি নুরমি তোর জামাইয়ের জীবনে তুফান আসিল। আমারে তোগো পরিবার চিনে। আনোয়ার তো আমারে আম্মা কইয়া ডাকে। সেই হিসাবে কাব্যের সাথে আমার বালা একটা সম্পর্ক। কাব্য আজ অব্দি আমারে পরদাদু ভাবে নাই। নিজের দাদুরে একটা নাতি যা যা করে ও আমার লাগি তাই তাই করছে। দাদু বলতে বলতে আবার ফপিয়ে ওঠেন। পরপর ফপিয়ে ওঠে বলেন, কিন্তু আমি স্বার্থপর। নিজেই নিজের নাতির সাজানো গোছানো লাইফ নষ্ট কইরা দিছি আমি। কুহু তাকালো কাব্যের দিকে। কাব্য তখন মাথাটা নামিয়ে মেঝের দিকে চেয়ে আছে। কুহু আবার তাকালো দাদুর দিকে। দাদু এবার বলতে থাকেন, উর্মির সাথে কাব্যের দেখা হয়। উর্মি যেদিন বিদেশ থেকে চিকিৎসা শেষ করে দেশে আসে, তখনও মোটামুটি সুস্থ আছিল। কাব্য আমার বাসায় আসতো যেত। উর্মি ওরে দেখা পছন্দ করছিল। তারপর কাব্যের সাথেই ওর কথা হতো। কাব্য যেহেতু আমার বাসায় আসতো, ও কথা বলেছে কয়দিন, কিন্তু উর্মি দেখা গেল কাব্যের বালা পাইয়া যায়। কাব্য ওরে মানা করে শুরুর দিকে। দেখা গেল এরপর উর্মি কাব্যের ভার্সিটিতে গিয়ে অ্যাডমিশন নিছিল। তারপর শুনলাম কাব্যরে প্রপোজ করছে ও। দাদু দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আবার বলা শুরু করলেন, কাব্য একবার মানা করার পর ওর রোগ তখন আবার বাড়া শুরু করে। ওই সুসাইড করে। আমি ভয় পাইয়া যাই। আমার নাতিন একটাই আল্লাহর দুনিয়ায়। ওরে আমি আমার নিজের বাচ্চার ন্যায় পালছি এই 2 হাতে। আমার মাথা কাজ করে না। আমি কাব্যরে ডেকে কয়দিন ওর সাথে থাকতে। তারপর সুযোগ বুঝে ওর চিকিৎসার জন্য বিদেশ পাঠাই দিমো আমরা। দাদু উত্তেজিত হয়ে পড়েন এবার। বিশ্বাস কর সেরি, তোর জামাই রাজি আসছিল না। আমি ওরে জোর করি। তারপর কাব্য আমার কথা শুনে ওর সাথে সম্পর্ক জড়ায়। কিন্তু উর্মি কাব্যেরে অনেক মেন্টালি টর্চার করত। তাই ও আমার সাথে আলোচনা করে উর্মির সাথে সব সম্পর্ক নিজে থেকে শেষ করে দেয়। শুরুতে উর্মি বুঝে নেয়, কিন্তু যখন বুঝবান পারে ও আবার সুসাইড করে। আমাকে একটাই নাতিন, মা মরা মেয়েটারে আমি 2 হাতে পালছি। আমি পাগল হইয়া যাই তখন। কাব্য আমারে বোঝায়, বলে ও উর্মিরে বুঝাইব না যে ও ওর লগে সম্পর্কে নাই। উর্মিরে ফুসলাইয়া ও লন্ডন পাঠাইয়া দেবে আমার বড় পোলার কাছে। আমি রাজি হই, কিন্তু উর্মি যাইতে চায় না লন্ডন। কাব্য অনেক চেষ্টা করে পারে নাই। তারপর একদিন শুনি তুমি কাব্যের লাগি সুইসাইড করছো। কাব্য ওই দিন আমার সামনে আইসা বসছিল। বুঝবার পারছিলাম ওর দিল আবার ভাঙছে। কিন্তু ওই দিন আমি বুঝতেছিলাম কাব্য আমার নাতির উর্মির লাইগা কোনোদিন অমন কষ্ট পায় নাই যেমন তোমার লাইগা পাইছিল। ও বারবার নিজেরে দোষী বলে গালাগালি দিতেছিল। ওর মধ্যে ওই দিন রাগ অপরাধবোধ দেখতেছিলাম। আমার তখন বুঝে আসলো কাব্য তোমারে ঠিকই বালা পাইয়া গেছে। আমি প্রেম বলছিও এটা হেদিন। কি রে, বলি নাই? কুহু অবাক নয়নে কাব্যের দিকে তাকালো। কাব্যের সাথে সাথে চোরের মতো মুখ লুকিয়ে অন্যদিকে তাকালো। শ্বাস ছাড়ে কুহু দাদুর দিকে ফিরে জিজ্ঞেস করে, আপনার নাতি আমাকে ভালোবাসে না দাদু? ও আমার ব্যাপারে সবকিছু উর্মি আপুকে জানাতো। ক্যাডা জানাইতো? দাদু বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করলেন, উনি আপনার নাতি? কুহু জবাবে শীতল স্বরে বলল, কিন্তু উর্মির লগে তো ওর কিছু নাই, ও জানাবে কেমনে?
কাব্যের সাথে সবটা শেষ হইয়া যাওয়ার পর উর্মি এটা নিজে আইসা বলছে আমাকে বছর খানেক আগে। দাদু অবাক হয়ে বললেন, কাব্য, বউ কি কয়? দাদু ভীষণ বিস্মিত কাব্যকে জিজ্ঞেস করলেন। কাব্য হতাশ ও ঠোঁট উল্টে জবাব বলল, না না, আমার থেকে নয়, আমি জানাইনি, বাট আমি ফাইন্ড আউট করার ট্রাই করছি সবটা। কাব্য বলতে বলতে কুহুর দিকে তাকালো। কুহু মুখ ফিরিয়ে নিল তখন। সন্ধ্যা 7:23, ঢাকা মহাসড়ক। কাব্য গাড়ি ড্রাইভ করছে, পাশে কুহু চুপচাপ বসে আছে। কাব্য ড্রাইভ করতে করতে কুহুর দিকে একবার তাকালো। কুহুকে এতটা নীরব হয়ে যেতে দেখে কাব্য আগে থেকেই মাথা তুলল। সোজা রাস্তার দিকে চেয়ে থেকে বলল, মনে হয় না এত কিছুর পরও তোর সন্দেহ গেছে, রাইট? কুহু উত্তরে নীরবতা ভাঙল। দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, রাইট। কাব্য ঠোঁট টেনে হাসলো সাথে সাথেই। বৃতৃষ্ণা নিয়ে স্টিয়ারিংয়ে চাপড় বসিয়ে বলল, জানতাম আমি। কাব্যের এমন স্বরে বলা কথাটা কুহুর খুব গায়ে লাগলো। কুহু কাব্যের দিকে ফিরে বলল, দাদু অনেক কিছু জানেন, অনেক কিছু বলেছেন, কিন্তু আমার উত্তর এসব ছিল না। কাব্য উত্তরে সেরফ হাসল, বৃতৃষ্ণা নিয়ে ঠোঁট টেনে একটা হাসি। ও হাসিতে কুহু উত্তেজিত হলো এবার। একের পর এক বলে যেতে লাগলো, আমি জানতে চেয়েছি আপনি উর্মি আপুর সাথে কখনো, হয়তো আমার ভুল না হলে, হয়তো দাদুর অগোচরেই রিলেশনে ছিলেন। না হলে একটা মানুষ আপনার সমস্ত কথা কিভাবে জেনে যাবে? আপনার আর ওর একই দিনে একই ড্রেস আপের ছবি আমাকে দিচ্ছে, এগুলো স্বাভাবিক? মোটেও না। আমি বেশি ভাবছি না এখানে, এটাই ফ্যাক্ট। কাব্য শুনল চুপ করে, উত্তর দিল না, শুধু গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে। ওসব দেখেও না কুহু, আবার বলে যেতে থাকে, কথা বলেন, উত্তর দিন। আচ্ছা, আপনার কাছে এর কোনো উত্তর আমি কিভাবে বুঝবো? আপনার মধ্যে উর্মি আপুর জন্য দুর্বলতা ছিল না? কিভাবে ধরবো ওসব মিথ্যা? আপনাকে ফাঁসানো হচ্ছে, কিভাবে ভাববো আপনি আমাকে না ওক? কুহুর কথা শেষ করার আগে কাব্য হঠাৎ একদম আচমকা গাড়ি থামিয়ে দিল। কুহুর সাথে সাথে কথা থামিয়ে হাঁ করে তাকালো সামনের রাস্তার দিকে, পরপর কাব্যের দিকে। কি হয়েছে, গাড়ি থামালেন কেন? কাব্য বড়সড় শ্বাস ফেলে আচমকা হঠাৎ হাত বাড়িয়ে কুহুর কোমর টেনে ওকে একদম নিজের দিকে এনে সামনে বসিয়ে দিল। কুহু তো রীতিমতো চোখ বড় বড় করে তাকালো। আচমকা আক্রমণে ভয়ে ওর আত্মা লাফাচ্ছে। কাব্যের মুখ রক্তিম, লাল চোখ নিয়ে ও কুহুর কোমরে আঙুল দিয়ে খামচে ধরতে আহ বলে কুহু ব্যথায় চোখ কুচকে নিল। পরপর টলমলে চোখে তাকালো কাব্যের দিকে। দুজনের বুকের হৃদস্পন্দন চূড়ান্তে, একজন আরেকজনেরটা স্পষ্ট শুনতে পাচ্ছে। কুহুর শ্বাস একের পর এক ফেলতে ফেলতে কাব্যের মুখের দিকে তাকালে মাথা তুলে তাকালো। ছটফট করার চেষ্টা করে বলল, বাড়াবাড়ি করছেন আপনি, ছাড়ুন আমাকে। করলে করেছি, কি করবি? কাব্যের তারা উত্তর। কুহু ভ্রু কুচকে মাথা তুলে কাব্যের দিকে তাকালো। কাব্য আজ আর ওসবের ধার ধারল না। কুহুর কোমরের দুপাশে হাত রেখে ওরকে আরও কাছে টেনে আনলো নিজের দিকে। কুহু আরও ঘনিষ্ঠভাবে কাব্যের গায়ের সঙ্গে মিশে যেতেই ভয়ার্ত চোখে একবার রাস্তার দিকে চেয়ে আরেকবার কাব্যের মুখের দিকে তাকালো। কাব্য পরপর কুহুর ঘাড়ে চুমু খেলো, একটা শক্ত একটা চুমু। হতবাক হয়ে গেল কুহু, চোখ খিচে কাব্যকে ধাক্কা দিল, পারল না। কাব্য কুহুর কোমর দু হাতে চেপে ধরে ওর কানের কাছে হিসফিস করে লো ভয়েজে দাঁতে দাঁত চিবিয়ে শুনিয়ে বলল, কি বুঝিস না হো? আমি এভাবে শুধু তাকে আদর করি, ছুই, ওকে না, ওকে কখনোই না। কুহু তখনও চূড়ান্ত হতবাক, চোখ কুচকে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য তখন রাগের মাথায় ভারী শ্বাস ফেলতে ফেলতে কুহুর নাকে চুমু খেল। কুহু আরও বড় চোখ করে কাব্যের দিকে তাকালো। কাব্য আবারও লো ভয়েসে ঠান্ডা স্বরে বলল, বুঝিসনি এখনো? আমি কাব্য তোকে অ্যাডমায়ার করি, যেভাবে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে করে। কাব্য এবার কুহুর চুলে হাত রেখে কপালের পেছনে চুল গুজে দিতে দিতে বলল, আর চুল? আমি যখন এই এবড়ো থেবড়ো করে কাটা চুলে আঙুল দিয়ে সরাই, মুগ্ধ হয় তখন শুধু তোকেই দেখি, ওকে না, ওকে কখনোই না। কুহুর বুক কাঁপছে অসম্ভব, ও চায় না দুর্বল হতে। কাব্যর থেকে সরে যাওয়ার জন্য ছটফট করে উঠে কাপা কণ্ঠ বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে, এসব এখানে বলার জিনিস না। কেউ পেছানোর চেষ্টা করতেই কাব্যকে সাথে সাথে আরো শক্ত করে ওর নিজের সাথে মিশিয়ে নিল। কুহু চমকে উঠে কাব্যের বুকে দুহাত ঠেসে তাকালো ওর মুখের দিকে। কাব্য কুহুর ঠোঁটের কোণে এবার হঠাৎ শক্ত একটা চুমু বসালো। কুহুর সাথে সাথে চমকে উঠে ধাক্কা দিতে চাইলো কাব্যকে, পারল না। কুহুর চোখ পরপর খিচে শক্ত করে বন্ধ করে ফেলেছে। কাব্য কুহুর ঠোঁটের কোণে চরম আসলে সে চুমু খেয়ে সরে আসলো নিজেই। কাব্যর বন্ধ চোখের দিকে চেয়ে ওবার ওর বাহু চেপে ধরে ঝাঁকিয়ে এর আগে কাঁপতে কাঁপতে বলে যেতে লাগলো, ওকে, ওকে কখনোই না,
কিন্তু তোকে সব সময়, সবটা সময়। আই লাভ ইউ, জাস্ট ইউ অ্যান্ড ব্লাড ইউ, ড্যামিট। কুহু টলমল চোখে ধীরে ধীরে চোখটা খুলে তাকালো সাথে সাথেই। কাব্য রাগে ফুঁসছে রীতিমতো তখন।